ধন্যবাদ। আমার দিক থেকে সুবিধা হলো যে কোনো বিষয়ে এগুলো যতগুলো আছে তার আমার বিশেষজ্ঞতা নাই। ফলে সাধারণ মানুষ যেভাবে দেখে আমার কোনো পরামর্শ নাই, আমার কিছু অবজারভেশন আছে এবং দেশের কাছে অঙ্গীকার যেমন আছে তেমনি দাবিও আছে। তো দাবি কি আর কি আমরা দেখছি একদম সাধারণ মানুষের মতন করে। তার কয়েকটা কথা বলে আমি শেষ করব। আপনারা যেই ক্রাইসিসগুলির কথা বলছেন এটা সবাই আমরা জানি। পলিটিক্যালি এই মুহূর্তে যে একটা নির্বাচন ব্যবস্থা হচ্ছে, ম্যানেজমেন্ট হচ্ছে, এটাকে নির্বাচন বলে আলাপ করার কিছু নাই। নির্বাচনে যখনই রাষ্ট্রীয় পর্যায়ে কোনো সরকারি দল থাকে বা বিরোধী দল থাকে, কারো না কারোর হারার সম্ভাবনা থাকে। এখানে সরকারি দলের কোনো হারার সম্ভাবনা তো দূরের কথা, সুযোগই নাই। এটার দিয়ে কারা দায়ী? অফকোর্স এই পলিটিক্যাল ক্লাস, যারা আমাদের শাসক শ্রেণী প্রথম থেকে, তার নানান রাজনৈতিক দল, ক্ষমতাসীন এবং ক্ষমতা বহির্ভূত, অবশ্যই তারাই দায়ী। কারণ ভালো হোক মন্দ হোক, রাজনীতিকরা বা ওই ক্লাসের, কখনো মিলিটারি, কখনো বিজনেসম্যানরা এই রাষ্ট্রকে শাসন করেছে বা পরিচালনা করেছে। এই যে পলিটিক্যাল ক্লাস, এইটা এই দেশে 52 বছরে একটা নির্বাচন ব্যবস্থা যা সবার কাছে গ্রহণযোগ্য গড়ে তুলতে ব্যর্থ হয়েছে, এটা পরিষ্কার। এবং এইখানে সাধারণ মানুষের কোনো ভূমিকা নেই, কারণ তাদের পলিসি মেকিং প্রসেসের মধ্যে তাদের কোনো অবদান থাকার সুযোগ নাই। এই পলিটিক্যাল ক্লাসকে আমি মনে করি যে নাগরিক সমাজ যদি দলীয়ভাবে বিভক্ত না থেকে সংঘবদ্ধভাবে যদি তাদের জবাবদিহিতা দাবি না করে, তাহলে এই যে ট্রানজিশনের কাল বিলম্বিত হবে। কারণ হচ্ছে যে তাদের যেমন রাজনীতিকদের যেমন ফেইলিউর আছে সাকসেসের পাশাপাশি, তেমনি এই যারা বুদ্ধিজীবী, যারা সমাজ নিয়ে দুশ্চিন্তা না করে চিন্তা করেন, তাদের একটু ভাববার অবকাশ আছে যে আর কতকাল, যেখানে একটা এই রাষ্ট্রের তো কতগুলো ঐতিহাসিক প্রমিসেস আছে। এই রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য তো অনেক মানুষ আত্মদান করেছেন। অনেক তাদের যে ঐতিহাসিক প্রমিসেসের মধ্যে এক নম্বরটি তো গণতন্ত্র, একটা সুষ্ঠু নির্বাচন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন একটা সামান্য প্রাথমিক পদক্ষেপ। এই 52 বছর লাগছে আমাদের যে প্রাথমিক পদক্ষেপটা নিতে পারছি না। তো সেইটা শুধু রাজনৈতিক ক্লাস প্রধানত দায়ী, বাট তাদেরকে অ্যাকাউন্টেবল করবার জন্যে এই দেশে ঠিক রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত নন, কিন্তু দেশ বা সমাজ ভাবনা করেন যারা, এখানে অনেকেই উপস্থিত আছেন, তাদের প্রায় প্রত্যেকেই, তাদের কিছু দায় আছে এই অর্থে যে দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে আমাদের এই পলিটিক্যাল ক্লাসের উপর একটা চাপ প্রয়োগ করবার। ইকোনমিক ক্রাইসিস আপনারা আলোচনা করেছেন, যে আমাদের অবজারভেশন হচ্ছে যেখানে একটা এক্সিস তৈরি হয়েছে, এক অসাধু ব্যবসায়ীদের একাংশ, অসাধু রাজনীতিকদের একাংশ এবং এখানকার যে ব্যুরোক্রেসি, এরা মিলে যে একটা লুম্পেন ক্লাস তৈরি হয়েছে, যার প্যাট্রিয়টিজম যে কোনো সময় প্রশ্ন করা যায়। এবং এই এক্সিসটা একটা ক্রনিক ক্যাপিটাল তৈরি করেছে এখানে। তো তাদের এই চক্রটাকে ডিসম্যান্টল করা এমনকি বিত্তবান দেশপ্রেমিকদেরও কর্তব্য। কারণ এখানে একটা সাউন্ড, একটা ক্যাপিটালিস্টিক ডেভেলপমেন্টের জন্যেও আপনার এই এক্সিসটা ভাঙ্গা ছাড়া পথ নাই। কারা ভাঙবে? এই বিষয়টা সম্পর্কে সচেতন করাও এই নাগরিক সমাজের দায়িত্ব। ওয়ান্স এগেইন, এইখানে কোনো দলীয় অবস্থান গ্রহণের ব্যাপার নেই, কারণ এখানে যারা ক্ষমতায় ছিল, কেউ কম কিংবা বেশি, বিভিন্ন ডিগ্রিতে একই কাজ কম বেশি করতে করতে এখন একটা বাজে জায়গায় চলে এসেছে। ফরেন রিলেশনসের কথা আলোচনা হয়েছে। এটা নতুন কিছু বলবার নাই। সারা পৃথিবীতে এক দেশ আর এক দেশকে প্রভাবিত করে যার যার শক্তি এবং সামর্থ্য অনুযায়ী করে সে, কিন্তু যারা করে তার প্রধানত নিজের স্বার্থে করে। এখন আমাদের যেহেতু সেই অবস্থান নাই, আমাদের ফর্মার ফরেন সেক্রেটারি বলেছেন শক্তিমান নই আমরা যথেষ্ট, না অর্থনৈতিকভাবে না রাজনৈতিকভাবে, এমনকি নৈতিকভাবেও না। নৈতিকভাবেও না এই অর্থে যে দেশ নিজের জন্য একটা নির্বাচন ব্যবস্থা তৈরি করতে পারে না, যে দেশের শাসক শ্রেণী এক সময় বলে কেয়ারটেকার সরকারের জন্য যা খুশি প্রয়োজন করতে হবে, আবার এক পক্ষ বলে না করা যাবে না। ঠিক উল্টো কথা যখন আবার বলে নির্লজ্জের মতন, তো সেখানে নৈতিক অবস্থানও তো নাই এই শাসক শ্রেণীর। তো সেইখানে একটা অঙ্ক আমাদের করতে হবে, যদি আপনার বিভাজন, যদি নানান মেরু তৈরি হয়, যেমন ধরুন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে নির্বাচন হচ্ছে, একদলীয় নির্বাচন, সেইখানে সমর্থন যোগাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে অবজারভার হিসেবে রাশিয়া, চায়না এবং ভারত।
এদের সঙ্গে আমাদের নানানভাবে নানান ঐতিহাসিক সম্পর্ক আছে, কিন্তু তারা যেভাবে তাদের আপন আপন রাষ্ট্র একটা কর্তৃত্বপরায়ণ পদ্ধতির মধ্য দিয়ে চালাচ্ছে, এইখানে যে কর্তৃত্বপরায়ণ সরকার প্রতিষ্ঠিত আছে তাদের সঙ্গে সাযুজ্য আছে। মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের কথা বলে, ওয়েস্ট গণতন্ত্রের কথা বলে, সেও তার স্বার্থেই বলে, কারণ এইখানে যখন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষার সঙ্গে সেটা মেলেছে এই অঞ্চলে, কিন্তু তারও ডাবল স্ট্যান্ডার্ড আছে, সেও তার জন্যই করে। প্যালেস্টাইনের জনগণের উপর যখন জাহানিস্ট ইসরায়েল হামলা করে সে তার পক্ষে দাঁড়ায়, কিন্তু আমরা যেহেতু একটা ছোট দেশ, আমার যেখানে যেটুকু প্রয়োজন সততার সঙ্গে সেটা নেওয়া, এবং মনে রাখতে হবে ইউরোপ আমেরিকা থেকে আমরা আমাদের পণ্য রফতানি করে আয় করি, আর যারা এই সরকারকে সমর্থন করছে সেখানে আমাদের অর্জিত আয় দিয়ে তাদের কাছ থেকে আমরা পণ্য ক্রয় করি। এক জায়গায় আমরা খরচ করি এক অঞ্চলে, আরেক অঞ্চল থেকে আমরা আয় করি। তা আমার স্বার্থ কোন দিকে বেশি, যদি পক্ষপাতের প্রশ্ন চূড়ান্তভাবে আসেই এই অর্থনীতির অঙ্কটাও হিসাব করতে হবে। আমি শেষ কথা একটা জিনিস বলতে চাই, তাহলে এই পরিস্থিতি করণীয় কি? দুটোর কথা বলেছে, আমাদের চাপ সমাজের চিন্তাশীল মানুষদের চাপ এই পলিটিক্যাল ক্লাসের উপর রাখতে হবে। আর সাংবিধানিক সংকটের কথা বলছেন আমাদের মজুমদার ভাই, এই সংবিধান নিজে একটা সংকট। আপনাদেরকে ভাববার সময় এসছে, এগুলি একটাও কোনো নতুন কথা না। গত 150-200 বছর ধরে চিন্তাশীল দার্শনিক রাজনীতিকরা যারা কীভাবে গণতান্ত্রিক রাষ্ট্রের ফরমেশন কীভাবে হয়, নেশন স্টেট কীভাবে গড়ে তোলে, এই সমস্ত যারা লিখে ঠিক গেছে, আমি সেখান থেকে বলছি। একটা পার্লামেন্ট যে আইন প্রণয়ন করবে সংবিধানের আলোকে, সেই পার্লামেন্ট সংবিধান বদল করতে পারে কিনা, ইটস এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অর্থাৎ সংবিধান তৈরি করা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আর সেই সংবিধানের অধীনে আইন প্রণয়ন করার পার্লামেন্ট এক বস্তু না। 52 বছরে যদি আমাদের রাজনীতিক বুদ্ধিজীবীরা এটা না বোঝেন, তাহলে এই দায় জনগণের থেকে, আপনার শাসক শ্রেণীর থেকে, পলিটিক্যাল ক্লাস থেকে, এই বুদ্ধিজীবীদের দায়। এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যেইটার অধীনে আমি আইন প্রণয়ন করব সেইটা আমিই বদলাতে পারি না। আবার সেই সংবিধানে লেখা থাকবে যে এটা হচ্ছে ম্যানিফেস্টেশন অফ দি জেনারেল উইল অফ দি পিপল। আমাদের এখানে কমন উইল লেখা আছে। কমন উইল এক্সট্রাক্ট করার একমাত্র পদ্ধতি গণভোট, কোনো রেফারেন্ডাম ছাড়া। এইটা এন্টায়ার পপুলেশনের সাধারণ ইচ্ছাকে প্রতিফলিত করে কিনা বুঝবার কোনো পথ নাই। এবং এইটাই একটা ক্লাসিক্যাল, এটা কোনো কমিউনিস্টদের কথা না, কিছু না, এটা ক্লাসিক্যাল বুর্জোয়া প্রিন্সিপালস একাধিক পুস্তকে হুবহুভাবে এভাবে লেখা আছে। সেটা যদি এই পলিটিক্যাল ক্লাস কিংবা তার বুদ্ধিজীবী না পড়ে, কিংবা সাহস করে আমাদেরকে চ্যালেঞ্জ করতে না আসে, গালাগাল রেখে, গালাগাল দেওয়া সবচেয়ে সহজ, সেই জায়গাটায় আমাদের অবস্থান নেওয়ার দরকার আছে। উই নিড আ নিউ রিপাবলিক। এই দেশে প্রতিষ্ঠিত 52 বছরের যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে, সেইটা এন্ড অফ দি ডে আজকে যেই রাজনীতি, যেই অর্থনীতি আমাদের সামনে দাঁড়িয়ে আছে, একটা কথা উঠেছে বাংলাদেশ সরকারের একটি পরিসংখ্যান, যেটা অনেক মানুষকে এফেক্ট করে, বিশ্বাসযোগ্য না। এমনকি এক মন্ত্রণালয় আর এক মন্ত্রণালয়ের সঙ্গে মারামারি করছে পরিসংখ্যান নিয়ে। এই ঘটনা পার্লামেন্টের মধ্যে ঘটেছে। ফলে এই রাষ্ট্র যারা পরিচালনা করছেন দীর্ঘদিন থেকে, তাদের নৈতিকতা, তাদের রাজনৈতিক বোধ বুদ্ধি এবং তাদের যে দুর্নীতি পরায়ণতা, এই জায়গায় এসে যদি আমাদের দাঁড় করায়, তাহলে এই দেশের দেশপ্রেমিক চিন্তাশীল মানুষদের ভাববার এটা কর্তব্য যে আমাদের কি রাষ্ট্র ব্যবস্থা নতুন করে গড়ে তুলবার জন্য একটা নিউ বিগিনিং তৈরি করার জন্য এক ধরনের সাংস্কৃতিক রাজনৈতিক চেতনার সঞ্চার সমাজের মধ্যে করা দরকার আছে কিনা, এবং এই কীভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের গড়ে তোলা যায় এবং আর বিকাশ ঘটে, তার জন্য তাত্ত্বিক রাজনৈতিক দার্শনিক আলোচনাগুলো সমাজে শুরু করা দরকার। পাশাপাশি তাদেরকে যারা আছেন বা থাকবেন তাদেরকে একটা নির্দলীয়ভাবে পরিষ্কারভাবে তাদেরকে অ্যাকাউন্টেবল করবার একটা সংগঠিত প্রয়াস গ্রহণ করলে এই যে ট্রানজিশনের কথা বলছেন, এই ট্রানজিশন হতে পারে। এছাড়া এটা পারপিচুয়েট করবে এবং আমাদের অবস্থা আরও খারাপ হবে। আমরা আশা করি যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নতুন করে নির্মাণের শুরুর কাজ, যে সমতাভিত্তিক যে অর্থনীতি গড়ে তুলবার আমাদের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল, সেটার লক্ষ্যে অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করবার এবং মানুষের যে
মানবিক মর্যাদা, মানবীয় মর্যাদা, সেটা প্রতিষ্ঠা করবার জন্যে যে রাজনৈতিক তাত্ত্বিক অবস্থানগুলো গ্রহণ করা দরকার, তার পক্ষে সততার সঙ্গে, সাহসের সঙ্গে, এটা অনেক বিপদ আছে। আমার এক ভাই বলছে যে এত কথা বলে কি করে, এই কথাটা বলে আমি শেষ করব। এখানে প্রশংসার, রাষ্ট্রের ক্ষমতাবানদের প্রশংসা করবার অবাধ স্বাধীনতা আছে, কিন্তু জীবন, জীবিকা এবং সম্ভ্রমের উপর ঝুঁকি নেওয়া ছাড়া তাদের বিপক্ষে কথা বলার সুযোগ নাই। যারা বলেন আপনার তাদের একটু খোঁজখবর নেবেন, তারা জীবন, জীবিকা এবং সম্ভ্রমের ঝুঁকি নিয়ে কথা বলে, এই জন্য তারা করতে পারছে। আপনারা যেদিন যদি কখনো এরকম পরিস্থিতির মধ্যে পড়েন, এই ভঙ্গি থেকে আপনারা একটা কথাও বলতে পারবেন না। ধন্যবাদ।